এই গ্রামের এক বিত্তশালী ও সম্মানিত প্রধান ছিলেন আব্বাস মির্জা। মির্জা সাহেবের ছিল বিশাল জমিদারি, তবে তার জীবনের সবচেয়ে বড় সম্পদ ছিল তার একমাত্র কন্যা ফারা। কন্যাকে তিনি পরম আদরে লালন পালন করেছিলেন এবং তাকে তৎকালীন সমাজের সেরা শিক্ষা দিয়েছিলেন। ফারা ছিল বইয়ের পোকা, সর্বদা জ্ঞানের সন্ধানে মগ্ন। দুঃখের বিষয়, লোক চলাচলের কূটনীতি আর জগতের বাস্তব কঠিন দিকগুলো সম্পর্কে সে ছিল একদমই অনভিজ্ঞ। দেখতে দেখতে ফারার বিয়ের বয়স হলো। আব্বাস মির্জা তার মেয়ের জন্য উপযুক্ত পাত্র খুঁজতে লাগলেন। পাশের এক নামকরা গ্রাম থেকে এক যুবকের প্রস্তাব এলো। তার নাম আদনান খান। আদনান ছিল রাজপুত্রের মতো সুদর্শন। তার সাজ, চালচলন সবকিছুতেই ছিল আভিজাত্যের ছাপ, আর যখন সে কথা বলতো মনে হতো যেন তার মুখ থেকে মধু ঝরে পড়ছে। সে নিজেকে একজন উচ্চশিক্ষিত, গভীর জ্ঞানী হিসাবে পরিচয় দিত। বাবা, আমার এই ছেলেকেই চাই। আপনি দেখুন কত জ্ঞান তার চোখে মুখে, তিনি কত বড় পণ্ডিত। তার কথা শুনলে আমি যেন মুহূর্তের জন্য পৃথিবী ভুলে যাই। মনে হয় যেন জ্ঞানীর এক নতুন রাজ্যে প্রবেশ করেছি। মা, ওর বাহ্যিক রূপ নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু ভালো করে লক্ষ্য কর, ওর হাতে তো পরিশ্রমের কোনো চিহ্ন নেই, কোনো কড়া বা মাটির দাগ নেই। আমাদের তো জমিদারের জীবন হলেও আমরা হলাম কৃষিজীবী মানুষ। এই ছেলে কি মাঠে নেমে কোদাল ধরতে পারবে? আমাদের কঠিন জীবনযাত্রার সাথে কি সে মানিয়ে নিতে পারবে? বাবা, আপনি এমনভাবে কথা বলছেন যেন উনি কোনো সাধারণ ক্ষেত মজুর। আপনি কি বোঝেন না, উচ্চতর জ্ঞানীরা হাতে কোদাল ধরে না, তারা তাদের মস্তিষ্ক, তাদের প্রখর বুদ্ধি দিয়ে কাজ করেন। সেটাই আসল শক্তি। দয়া করে আমার ভবিষ্যতের পথে আপনি বাধা দেবেন না। মেয়ের এমন অনুনয় দেখে আব্বাস মির্জা আর না করতে পারলেন না। তিনি বুঝতে পারলেন মেয়ের খুশি তার কাছে সবথেকে দামি। বিশাল আয়োজন করে তাদের বিয়ে হলো এবং আদনানকে সানন্দে তিনি ঘর জামাই করে নিয়ে এলেন। প্রথম 1 মাস নতুন জামাই বউয়ের খুনসুটিতে ভালোই কেটে গেল, কিন্তু প্রকৃতির নিয়ম মেনেই আসল সমস্যা শুরু হলো যখন মাঠে কাজের সময় এলো। সেটা ছিল ধান কাটার মরশুম। চারদিকে ফসলের প্রাচুর্য, কিন্তু তা ঘরে তোলার জন্য শ্রমিকরা, প্যালোররা কাজে একেবারে হাঁসফাঁস করছে। আব্বাস মির্জা এই বিশাল সম্পত্তির মালিক হয়েও নিজে তাদের সাথে মাটি মেখে কঠোর পরিশ্রম করছেন। অথচ রাজকীয় প্রাসাদের মতো ঘরে নতুন জামাই আদনান খান প্রতিদিন বেলা 10টা পর্যন্ত ঘুমিয়ে তারপর উঠে জানালার পাশে বসে কেবল বইয়ের পাতা উল্টাতে ব্যস্ত। খুব ধীরে ধীরে আদনানের ঘরে প্রবেশ করে, কিছুটা দ্বিধা নিয়ে। বাবা, আদনান? বই থেকে চোখ না সরিয়ে সামান্য বিরক্তি নিয়ে, হ্যাঁ বলুন শ্বশুর মশাই, আপনি এখন আমার কাছে কি চান? মাথা নিচু করে তা নয় বাবা, মানে তুমি তো দেখছো মাঠে এখন অনেক জরুরি কাজ পড়ে আছে, ধান কাটা চলছে, শ্রমিক কম। তুমি যদি অন্তত একটু মাঠে গিয়ে সাহায্য করতে, তাহলে আমাদের খুব উপকার হতো। তাৎক্ষণিক উঠে দাঁড়িয়ে বিরক্তি ও অহংকারের সুরে, শ্বশুর মশাই, আপনি এসব কি বলছেন? আমাকে মাঠে কাজ করতে বলছেন? আপনি কি ভুলে যাচ্ছেন আমার মর্যাদা কোথায়? আপনি আমাকে ওই সাধারণ শ্রমিকদের সমান ভাবছেন? এই যে হাতের কাজ, মাটির সাথে মেশা, এটা তো যারা কেবল শারীরিক শক্তি খাটাতে পারে তাদের জন্য। আমি সেই দলভুক্ত নই। আমি হলাম সমাজের সেই বিরল ব্যক্তি যারা মেধাশ্রম দেয়। বিস্মিত হয়ে মেধাশ্রম? সেটা আবার কি ধরনের কাজ বাবা? উত্তেজিত ভঙ্গিতে ঘরের মধ্যে পায়চারি করতে করতে, দেখুন শ্বশুরমশাই, সাধারণ 100 জন শ্রমিক 10 দিনে ঘাম ঝরিয়ে যে কঠিন কাজ শেষ করতে পারে, একজন সত্যিকারের জ্ঞানী ব্যক্তি মাত্র 1 ঘন্টার মধ্যে তার গভীর চিন্তা এবং বুদ্ধির জোরে সেই কাজের সমস্যার সমাধান করে দিতে পারেন। আমি সেই বিরল মেধা নিয়ে এসেছি, তাই আমি এখানে বসে পৃথিবীর গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে গভীর চিন্তা করছি। হতাশ কণ্ঠে, বাবা, তুমি এতক্ষণ ধরে ঠিক কি চিন্তা করছো? আমি এই মহাবিশ্বের রহস্য নিয়ে ভাবছি, এই সমাজের জটিলতা নিয়ে ভাবছি। কেন বৃষ্টিপাত হয় আর কেন ফসল ফলে?
মানুষ আর প্রকৃতির মধ্যে আসলে কোনো অদৃশ্য সম্পর্ক আছে, এইসব নিয়ে আমি বড় ধরনের দার্শনিক গবেষণা করছি। আমার এই কাজ আপনাদের 100 বিঘা ফসলের চেয়েও মূল্যবান। ঠিক সেই মুহূর্তে ফারহা প্লেটে ফল এবং শরবতের গ্লাস নিয়ে সেখানে প্রবেশ করল। সে তার স্বামীর সমর্থনে এগিয়ে এলো। বাবা, আপনি আবার ওনাকে মাঠে যেতে বলছেন? আপনি বুঝতে পারছেন না যে উনি কত উচ্চ মার্গের চিন্তায় মগ্ন? আপনি দয়া করে এই মূল্যবান গবেষণায় ব্যাঘাত ঘটাবেন না। কিন্তু মা, তোমরা তো দেখছো না, মাঠে ফসল পাকার পর শুকিয়ে যাচ্ছে। সময় চলে গেলে সব নষ্ট হয়ে যাবে। শ্বশুর মশাই, আপনি এই সাধারণ ফসলের চিন্তা বাদ দিন। আমার মতো মহৎ উচ্চতর বিষয় নিয়ে ভাবুন, আপনার আত্মা শান্তি পাবে। আব্বাস মির্জার মাথা যেন ঘুরতে শুরু করলো। তিনি স্পষ্ট বুঝতে পারলেন যে তার বিশাল সম্পদ এবং তার একমাত্র মেয়ের জীবন এই চূড়ান্ত আলসে জামাইয়ের ফাঁদে পড়ে ধ্বংস হতে চলেছে। কিন্তু তার মেয়ে আদনানের এই তথাকথিত পাণ্ডিত্যে সম্পূর্ণরূপে মুগ্ধ। মাস পেরিয়ে গেল, কিন্তু আদনান তার চিন্তা ছাড়ল না। আব্বাস মির্জার জমিদারি ধীরে ধীরে ক্ষতির সম্মুখীন হতে লাগল। একসময় শ্রমিকরাও বলা শুরু করল, যখন জমিদার সাহেবের জামাই নিজেই কাজ করছে না, তখন আমরা কেন অতিরিক্ত পরিশ্রম করব? এবং তারা বিদ্রোহ শুরু করল। আব্বাস মির্জা হতাশায় নিজের ভাগ্যের ওপর লজ্জিত হয়ে শুধু চোখের জল ফেলতে লাগলেন। একদিন আব্বাস তার সবচেয়ে বিশ্বস্ত শ্রমিক করিম আলীর কাছে গেলেন। করিম, আমার বংশের সম্মান, আমার সারা জীবনের সম্পদ দুটোই যাচ্ছে রে। এই আলসে জামাইকে কিভাবে আমি সঠিক পথে আনতে পারি? চিন্তিত হয়ে, হুজুর, আমাদের গ্রামের শেষ প্রান্তে এক অতি বুদ্ধিমতী বৃদ্ধা আছেন। আমরা তাকে দাদি আম্মা বলে ডাকি। তিনি বহু কঠিন সমস্যার সমাধান করেছেন। আপনি একবার নিঃসংকোচে তার কাছে গিয়ে জিজ্ঞাসা করে দেখুন। আপনার মনে হয়তো আশা জাগতে পারে। আব্বাস মির্জার মনে সামান্য আশা জাগল। পরের দিন ভোরবেলা অন্য কারো দৃষ্টি এড়িয়ে তিনি দ্রুত গ্রামের পুরনো চত্বরের কাছে গেলেন। সেখানে দাদি আম্মা বরাবরের মতোই তার পুরনো খাটিয়ার ওপর গভীর ঘুমে মগ্ন ছিলেন। দাদি আম্মা, ও দাদি আম্মা, ওঠো মা। আমি আব্বাস মির্জা, আপনার জমিদার। জমিদার হলে আমার কি? তুই আমার ঘুম ভাঙাতে এসেছিস কেন? কি হয়েছে তোর? তোর এত কিসের যন্ত্রণা? মা, আমাকে রক্ষা করো, আমার সোনার সংসারটা ভেঙে যাচ্ছে। এরপর তিনি আদনানের আলসেমি, তার মেধাশ্রমের গল্প এবং ফারাহের অন্ধ সমর্থনের সব কথা বিস্তারিতভাবে বললেন। ও আমাকে বিশ্ব নিয়ে চিন্তা করতে বলছে মা, যখন আমার চোখের সামনে ফসল শুকিয়ে নষ্ট হচ্ছে। হো, এই হলো ব্যাপার। তা তোর জামাই নাকি খুব বড় পণ্ডিত, জ্ঞানী? জ্ঞানী নয় মা, সে হলো 1 নম্বর আলসে। মহা আলসেমি ছাড়া আর কিছুই নয়। আলসে মানুষই তো একসময় জ্ঞানী হয় রে। ঠিক আছে, তোর সব কথা শুনে আমারও তোর সেই জামাইকে চাক্ষুষ দেখার খুব ইচ্ছে হচ্ছে। তুমি কি ওকে সঠিক পথে ফিরিয়ে আনতে পারবে মা? পথে আনতে আর কি আছে? ওর সেই প্রখর বুদ্ধির জন্যে আমার কাছে একটা খুব বড় কাজ আছে। তুই এখন বাড়ি যা। কাল সূর্য ওঠার আগেই তোর জামাই, তোর মেয়ে এবং গ্রামের সকল মানুষকে এই চত্বরে ডেকে আনবি। তোর জামাইয়ের জন্যে আমার পক্ষ থেকে একটা রাজকীয় সম্মাননা অপেক্ষা করছে। হতভম্ব হয়ে সম্মাননা? হ্যাঁ রে, এত বড় একজন জ্ঞান তাপস আমাদের গ্রামে থাকলে কি তাকে সম্মান জানানো উচিত নয়? তুই এখন যা, নিজের কাজ দেখ। আব্বাস মির্জা কিছুই বুঝতে পারলেন না, কিন্তু দাদি আম্মার প্রতি তার